গল্প সুন্দরবনের প্রেতাত্মা। যা জোরে বৃষ্টি নেমেছে, মনে হচ্ছে 1 ঘন্টার আগে থামবে না। তা যা বলেছিস, চল তাহলে আরেক কাপ করে চা হয়ে যাক। কথাটা বলতে না বলতেই সমরেশদা এসে হাজির হলো। দূর, বৃষ্টিটা এমন আচমকা নামলো, পুরো ভিজেই গেলাম। এই বুড়ো, 1 কাপ চা নিয়ে আয়। আরে বিল্টু, অভি, তোরা আজ তো তাড়াতাড়ি? তাড়াতাড়ি না এলে তোমার মতো অবস্থা যে আমাদেরও হতো। ও, খুব তো হাসছিস। শুনলাম তোরা নাকি সুন্দরবন ঘুরতে যাচ্ছিস, কথাটা কি সত্যি? হ্যাঁ সমরেশদা, সামনের 15 তারিখে রওনা দেব। যাক, ভালো ভালো, ভালো করে ঘুরিস। আর ভূত দেখলে আমাকে সে বলিস। ভূত? হ্যাঁ, চুপ কর তো। কি ভূত? কিসের ভূতের কথা বলছো? আমি তো জানতাম সুন্দরবনে বাঘ থাকে, তাই ভূত এলো কোত্থেকে? কেন, তোরা কখনো ভূত দেখিসনি বুঝি? না, আমি ওসব ভূত থুত মানি না। আর তাছাড়া যে জিনিসটা আমি চোখেই দেখিনি তা আমি বিশ্বাসও করি না। আর যদি দেখাতে পারি? এই সমরেশদা, না না, তোমার ও সমস্ত দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি তো বিশ্বাস করছি ভূত আছে। বিল্টু, তুই চুপ করলি? আচ্ছা সমরেশদা, তুমি বলো কি বলছিলে। তবে শোন, সে অনেক দিন আগের কথা। তখন আমার বয়স কত হবে, এই তোদের মতন। আমি আর আমার ছোটবেলার বন্ধু নবীন ঠিক করলাম একবার সুন্দরবন ঘুরতে যাব। যেমন ভাবা তেমন কাজ, বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে। ধর্মতলা থেকে বাস ধরে সোজা গিয়ে নামলাম বাসন্তী টাউনে। সেখান থেকে বেশ কিছুটা এগিয়ে গিয়ে পৌঁছলাম মাতলা নদীর তীরে। তখন বর্ষাকাল, নদীর জল উথাল পাতাল করছে। কি রে, ভুটভুটিতে যাবি নাকি নৌকা নিবি? আমি বললাম, ভুটভুটিতে গিয়ে লাভ নেই, ভিড়ের মধ্যে যাওয়ার থেকে একটা নৌকা নিলেই বেশ হয়। নৌকা শুনেছি নদী থেকে খাল দিয়ে জঙ্গলের ভেতরে যায়, ওখানে ভালো ভালো ছবি তোলা যাবে। ঘাটের দিকে একটু এগোতেই দেখি একটা নৌকা দাঁড়িয়ে আছে, ভেতরে একটা লোক কি সব গোছগাছ করছে। নবীন একটু এগিয়ে নৌকার কাছে গিয়ে বলল, ও মাঝি ভাই, যাবে নাকি? লোকটি বিরক্ত হয়ে বলল, না না, এই নৌকা যাবে না, এটা মাছ ধরার নৌকা। আরে চলো না, যা টাকা লাগে দিয়ে দেবো। বলছি তো, এই নৌকা যাবে না, ওদিকে ভুটভুটিতে যান। চলুন না দাদা, আমরা জঙ্গলের ভেতরে কিছু ছবি তুলতে চাই, না হয় কিছু টাকা বেশিই দেব। নিয়ে চল। পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, বাবুরা এত করে বলছে, না নিয়ে গেলে হয়? পিছন ঘুরে দেখি একটা কালো রোগা লোক দাঁড়িয়ে আছে। আমাদের দেখে বলল, চলুন বাবুরা, নৌকাতে উঠে পড়ুন। আমরা চটপট নৌকাতে উঠে বসলাম। নৌকা চলতে লাগলো। কিছুক্ষণ যাওয়ার পর নবীন জিজ্ঞেস করলো, আচ্ছা, নদীতে কুমির দেখা যায়?
জলে কুমির, ডাঙায় বাঘ আর গাছে সাপ সবই দেখা যায় বাবু। তবে ভাগ্যে থাকলে ভূতের দেখাও পেতে পারেন। ভূত? এটা তো জানা ছিল না। তা আজ আমরা কার দেখা পাবো? কুমির, বাঘ, সাপ, না স্বয়ং ভূতের? আমাদের ভাগ্য ভালোই আছে, মনে হয় আজ সবকটার দর্শনই হয়ে যাবে। এইভাবে কিছু দূর যাওয়ার পর আমাদের নৌকাটা একটা সরু খালে এসে পড়ল। স্থানীয় ভাষায় যাকে বলে শীষ খাল। খালের দুপাশে গাছের ঘন জঙ্গল। বিকেল গড়িয়ে তখন প্রায় সন্ধে নেমে এসেছে। পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে কন্দমূল। ঘন গাছের আড়াল থেকে অজস্র পাখির ডাক কানে আসছে। আমাদের নৌকাটাও জঙ্গল ভেদ করে এগিয়ে চলেছে। বুঝলি নবীন, জানি না কেমন ছবি আসবে। এত তাড়াতাড়ি অন্ধকার যে হয়ে যাবে সে তো আর বুঝিনি। তবে পূর্ণিমার আলোয় শুনেছি নাকি ছবি খারাপ ওঠে না। হ্যাঁ, সবকিছু কেমন অদ্ভুত মায়াবী লাগছে। হঠাৎ দেখি এক ঝাঁক জোনাকি। তার আলোয় সবকিছু স্পষ্ট আর মায়াবী লাগছে। এমন সময় নবীন চিৎকার করে উঠল, সাপ, সাপ! কোথায়? নবীন পাড়ের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই যে ওই গাছের ডালে ঝুলছে। আমি সাপটাকে দেখে তাড়াতাড়ি করা ছবি তুলে ফেললাম। মনে হচ্ছে ক্যামেরা বন্দি করতে পেরেছি। নবীন আবার চেঁচিয়ে উঠল, আরে, সাপের পাশে ওই লোকটা কি করছে? ভয় নেই ওর? আমি ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কি যাতা বলছিস? কোথায় লোক? ওই যে ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার তাকিয়ে বললাম, কই, কোনো লোক নেই। কি ভুলভাল বলছিস? নবীন এবার আরো গম্ভীরভাবে বলে উঠল, ওই তো গাছের পাশে রোগা দাড়িওয়ালা লোকটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওর লাল চোখ দুটো জ্বলজ্বল করছে। নবীনের মুখে ভয়ের ভাব স্পষ্ট। ও মজা করছে বলে মনে হয় না। নৌকা ঘোরাও। আমার বন্ধু কি যেন দেখে ভয় পেয়েছে। কি বাবু, লাল চোখলা কাউকে গাছের আড়ালে দেখেছো নাকি? মানে কে সে? ওই যে বলেছিলাম, ভাগ্যে থাকলে ভূতও দেখা যায়। কি যাতা বলছো? সত্যি বলছি বাবু, তোমার বন্ধু যাকে দেখেছে সে কোনো মানুষ নয়, সে একটা প্রেতাত্মা। বহু বছর আগে এই জঙ্গলে এক তান্ত্রিক থাকতো। লোকে বলতো কোনো পশু তাকে কিছু করতো না, কিন্তু একবার গ্রামের কিছু কাঠুরে জঙ্গলে গিয়ে ওর কত বিখ্যাত মৃতদেহ দেখতে পায়। শুনেছি ওর চোখ দুটো নাকি লাল হয়ে খুলেছিল। বাঘে মারলে তো দেহটা থাকতো না। কেউ বলে চোরা শিকারিতে মেরেছে, তো কেউ বলে অভিশাপে মারা গেছে। তারপর থেকে কিছু মানুষ জঙ্গলে ওই প্রেতাত্মাকে দেখতে পায়।
কিন্তু যারা দেখে তারা আর প্রাণে বাঁচে না বাবু। আপনার বন্ধু যখন তাকে দেখেছে, ওনার মরা কেউ আটকাতে পারবে না। নবীন ঠক ঠক করে কাঁপছে। চুপ করো তুমি। মাঝি ভাই, তাড়াতাড়ি আমাদের ওপারে নিয়ে চলো। এমন সময় মাঝি কি একটা দেখে চিৎকার করে উঠল। ওরে বাবা, ওটা কি? আমি দেখি জলের মধ্যে দিয়ে একজোড়া চোখ জল জল করে আমাদের দিকে এগিয়ে আসছে। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম ওটা একটা বাঘ। ভয়ে আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। বাঘ 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 আসছে। ওই যে ওখানে। ওটা বাঘ না বাবু, ওটা জন্তু। এমন সময় আরেকটা মাঝি চিৎকার করে বলল, বাবুরা আপনারা চিৎকার করুন, আর হাতের সামনে যা আছে তাই দিয়া জোরে জোরে নৌকায় বাড়ি মারুন। আমরা সবাই মিলে প্রাণপণে চিৎকার করতে লাগলাম। কিছুক্ষণের মধ্যেই দেখলাম বাঘটা উল্টো দিকে চলে যাচ্ছে। আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তৎক্ষণাৎ মাঝিকে বললাম, তাড়াতাড়ি আমাদের পাড়ে নিয়ে চলো। মাঝি ভাই তার সর্বশক্তি দিয়ে দাঁত টেনে কিছুক্ষণের মধ্যে আমাদের পাড়ে নিয়ে এলো। নৌকা থেকে নেমে আমি বললাম, অনেক হয়েছে, যত রাতি হোক আজই বাড়ি ফিরবো। বাবু, ও প্রেতের কবলে পড়েছে, ওর মরা কেউ আটকাতে পারবে না। আমরা সেই রাতেই বাস ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। নবীন বেঁচে গেল তাহলে। আমি তো আগেই জানতাম এগুলো জাস্ট একটা কুসংস্কার। বটে, তবে গল্প যে এখনো শেষ হয়নি। তুই না হয় পুরো গল্পটা শুনে তারপর তোর মতামত দিস। আচ্ছা বলো শুনি। পরদিন আমরা বাসে করে কলকাতায় এসে পৌঁছলাম। বাস থেকে নেমে নবীন বলল, বলছি কি, শোন না, মাথাটা খুব ধরেছে, একটু চা খেলে ভালো হতো। আচ্ছা দাঁড়া, আমি দেখছি। এই বলে চায়ের দোকান খুঁজতে খুঁজতে আমি রাস্তা পেরোচ্ছি। হঠাৎ পিছন থেকে একটা বিকট শব্দ আমার কানে এলো। আমি পিছন ফিরে দেখলাম একদল লোক ওপারে ভিড় জমায়েত করেছে। এই মারা গেছে কি হলো দেখো। আমি ছুটে গিয়ে ভিড় ঠেলে ভেতরে ঢুকে যা দেখলাম, তাতে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। নবীনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। ভাই সকাল সকাল কি যে হলো, আরে বাবা আমার চোখের সামনে তো হলো ঘটনাটা। কিন্তু অদ্ভুত ভাবে দেখলাম নবীনের চোখ দুটো লাল হয়ে ঠিকরে বেরিয়ে এসেছে। মনের মধ্যে একটা কথা যেন স্পষ্ট শুনতে পেলাম, বাবু, ও প্রেতের কবলে পড়েছে, ওর মরা কেউ আটকাতে পারবে না। অভি, বাদ দে তাহলে। এসব শোনার পর আমি আর যাব না। যে ভূতের কবলে কে পড়তে চায়? তুই থামলি? আমার তো মনে হয় এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট। তাছাড়া সমরেশদা
একটা অ্যাক্সিডেন্টের সাথে কোনো কাল্পনিক জিনিসকে মেলানো শুধুমাত্র একটা কুসংস্কার। তোমার কাছ থেকে এটা আশা করিনি। জানি তুই এটা বিশ্বাস করবি না। দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। এই বলে সমরেশদা পকেট থেকে একটা ছোট কাগজের টুকরো বার করে আমার দিকে এগিয়ে দিল। আমি হাতে নিয়ে দেখলাম ওটা একটা জঙ্গলের ছবি। চাঁদের আলো আর জোনাকির মধ্যে দেখা যাচ্ছে গাছের ডালে একটা সাপ, আর তার পাশেই দেখতে পেলাম এক অস্পষ্ট ছায়ামূর্তি। ভালোভাবে লক্ষ্য করে দেখলাম ওই ছায়ামূর্তির চোখ দুটি লাল হয়ে জ্বলজ্বল করছে। ওরে বাবা, এটা কি? সত্যি কথা বলতে ছবিটা দেখে আমার বুকের ভেতরটাও ছ্যাদ করে উঠল। কাউকে কিছু বুঝতে না দিয়ে বললাম, ঠিক আছে, যদি এটাই সত্যি হয় তবে আমি তা নিজের চোখে দেখতে চাই। অভি, বাড়াবাড়ি করিস না। সমরেশদা তো প্রমাণ দেখালোই, এরপর গিয়ে কি লাভ? অভি, তুই কি এরপরেও যাবি? হ্যাঁ সমরেশদা, এবার যে আমাকে যেতেই হবে। আর তাছাড়া নিজের চোখে না দেখলে আমার যে শান্তি হবে না। মনে মনে বললাম, সুন্দরবন, আমি আসছি। শেষ হলো সুন্দরবনের প্রেতাত্মার প্রথম পর্ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরের পর্বে অভি আর বিল্টু কি প্রেতাত্মার কবল থেকে রক্ষা পাবে? জানতে হলে দেখতেই হবে গল্পের পরবর্তী অংশটি, শুধুমাত্র আলো ছায়াতে। ধন্যবাদ।